আচ্ছা, গুড আফটারনুন প্রত্যেককে। যারা যারা ক্লাসে এসে গেছো একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে নাকি। শোনা যাচ্ছে? ঠিক আছে। দেখো, তো এই সপ্তাহের সব থেকে উল্লেখযোগ্য খবর কোনটি? এই সপ্তাহের সব থেকে উল্লেখযোগ্য খবর হচ্ছে দুটো দফায় যে বিধানসভার ইলেকশন হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, তার রেজাল্ট বেরিয়ে গেছে। এবং সেই রেজাল্ট অনুযায়ী আমরা কি জানতে পেরেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 294টা আসন থাকে বিধানসভাতে, তার মধ্যে 293টার রেজাল্ট বেরিয়েছে, আর একটা রেজাল্ট বেরোয়নি। কেন বেরোয়নি সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ফালাকাটা বলে একটা জায়গা আছে যেখানে কিন্তু আবার রি-ইলেকশন হচ্ছে, তো তার জন্য 293টা আসনের রেজাল্ট বেরিয়েছে। তো সেখানে সব থেকে মেজর আসন পেয়েছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, 207টা আসন পেয়েছে। আর টিএমসি এরা পেয়েছে 80টা আসন। ওকে। এবং ভারতীয় জনতা পার্টি থেকে শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা ছিলেন 2021 থেকে 2026 পর্যন্ত, তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে দিয়েছে। তিনি নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো সিট থেকেই প্রার্থী হয়েছিলেন, দুটো সিটেই জয়ী হয়েছে। এবং আজকের যে দিনটা, সেই আজকের দিনটা ভেরি ইম্পর্টেন্ট। আজকে হচ্ছে আমাদের 9th মে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো 9th মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শুভেন্দু অধিকারী সহ আরো অন্যান্য যারা মন্ত্রীরা রয়েছেন তারা ব্রিগেডের ময়দানে শপথ গ্রহণ করছেন রাজ্যপালের কাছে, এবং নতুন মন্ত্রিসভা তৈরি হয়ে গেছে। এইবার আমরা দীর্ঘদিন ধরে যে সমস্ত কিছুর জন্য অপেক্ষা করেছিলাম, শিক্ষা, স্বাস্থ্য, এই যে জায়গাগুলোতে ডেভেলপমেন্ট অনেক দিন পর্যন্ত আটকে ছিল, হচ্ছিল না, সেই জায়গাগুলোতে ডেভেলপমেন্ট হবে, এটা সবাই আশা করছে। এবং যা কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে ডেফিনেটলি ডেভেলপমেন্ট হবে। তবে সেটা আমরা আগামী 1 মাসের মধ্যেই বুঝতে পারবো যে কি কি স্টেপ নিচ্ছে সরকার। ওকে, বোঝা গেল? তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখন বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? প্রত্যেকে লিখে দাও কমেন্টে। ওয়েস্ট বেঙ্গলে বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? ওয়েস্ট বেঙ্গলের বর্তমান রাজ্যপালের নাম কি? শুভেন্দু অধিকারী, এটা তো সবাই জানো। শুভেন্দু অধিকারী ওয়েস্ট বেঙ্গলের বর্তমান মুখ্যমন্ত্রী। এবং ওয়েস্ট বেঙ্গলের বর্তমান রাজ্যপালের নাম কি? RN রবি। ভেরি গুড। তো রাজ্যপালের নামটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। রাজ্যপাল হচ্ছেন RN রবি। ঠিক আছে। সিএম বড় হয়, সিএম এর কাছেই সমস্ত পাওয়ার থাকে, ঠিক আছে, রাজ্যপালের থেকেও। কিন্তু রাজ্যপালও একটা সাম্মানিক পদ, ঠিক আছে। চলো নেক্সট, এবার আমরা চলে আসি। নেক্সট, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি অনেক কিছু আমাদেরকে আশার আলো যেগুলো বলেছিলেন, যেগুলো আমরা সরকার ক্ষমতা এলে করবে, তো সেইগুলো করার প্রতি অঙ্গীকারবদ্ধ, এটা দেখিয়েছেন, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি। তো তিনি কি বলেছেন দেখে নাও। আরজি করের ঘটনায় কমিশন বসবে, সন্দেশখালীতেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা শুভেন্দু অধিকারীর ঘোষণা করা হয়েছে। আমার মন্ত্র হবে চড়ুইবতী,
মুখ্যমন্ত্রী সংকল্প পত্র অনুযায়ী কাজকর্ম করবে, কেন্দ্র রাজ্য মিলিয়ে, এটা আমরা দেখেছি। আচ্ছা, এরপর দেখো ইনি আমাদের রাজ্যের কততম মুখ্যমন্ত্রী, এটাও কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট। ইনি আমাদের রাজ্যের কততম মুখ্যমন্ত্রী, প্রত্যেকে লিখে জানাও। ইনি আমাদের রাজ্যের নবমতম মুখ্যমন্ত্রী, নবমতম মুখ্যমন্ত্রী। ঠিক আছে, আমরা সবাই জানি 34 বছর বাম শাসন ছিল, তারপর তৃণমূলের শাসনের মধ্যে দিয়ে আমরা গিয়েছি 15 বছর, তারপরে চলে এসছে ভারতীয় জনতা পার্টির শাসন। আচ্ছা, নেক্সট এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ছাড়া আরো কিন্তু 3টে রাজ্যে ইলেকশন হয়েছে, বিধানসভা ইলেকশন। ভাইস সিএম কে দিলীপ ঘোষ, একদমই ঠিক। আচ্ছা দেখো, ওয়েস্ট বেঙ্গল ছাড়া আরো 3টে রাজ্যে, ওয়েস্ট বেঙ্গল ছাড়া আরো 3টে রাজ্যে ইলেকশন হয়েছে। সেই 3টে রাজ্যের নাম কি? একটা হচ্ছে আসাম, আরেকটা রাজ্য হচ্ছে তামিলনাড়ু, আরেকটা রাজ্যের নাম হচ্ছে কেরল বা কেরলম। আরেকটা কেন্দ্রশাসিত অঞ্চলেও কিন্তু ইলেকশন হয়েছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ছাড়াও 3টে রাজ্যে ইলেকশন হয়েছে, এটা হচ্ছে 3টে রাজ্য। আরেকটা কেন্দ্রশাসিত রাজ্যে ইলেকশন হয়েছে, তার নাম হচ্ছে পডুচেরি। পডুচেরি। তো আসাম, তামিলনাড়ু, কেরল, পডুচেরি, পশ্চিমবঙ্গ, এই 5টা জায়গাতে কিন্তু ইলেকশন হয়েছে। ঠিক আছে, তামিলনাড়ুর বর্তমান সিএম এর নাম কি? বিজয় থালাপতি। ঠিক আছে, তামিলনাড়ু বিজয় থালাপতি, অবশ্যই নামটা জেনে রেখো, বিজয় থালাপতি, যিনি একজন অ্যাক্টর, নতুন দল করেছিলেন, তারপরেই কিন্তু তিনি হয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আসামে প্রায় 102 এরকম সিট পেয়েছে বিধানসভা ইলেকশনে, ওখানে 126টা মতো সিট রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, কোন কোম্পানি বিশ্বের প্রথম অপটোসার স্যাটেলাইট মিশন দৃষ্টি এটাকে লঞ্চ করেছে? কোন কোম্পানি মিশন দৃষ্টি, এই যে অপটোসার স্যাটেলাইট, এটাকে লঞ্চ করেছে? তো কি হবে? ইসরো, গ্যালাক্সি আই, অগ্নিকুল কসমোস, স্কাই রুট এরোস্পেস। তো রাইট আনসার হচ্ছে আমাদের গ্যালাক্সি আই, গ্যালাক্সি আই। তো যে কোম্পানি লঞ্চ করেছে মিশন দৃষ্টি, ওয়ার্ল্ড ফার্স্ট অপটোসার স্যাটেলাইট, সেই কোম্পানি নাম হচ্ছে বা সেই সংস্থার নাম হচ্ছে গ্যালাক্সি আই। তো এই যে অপটোসার স্যাটেলাইট, এটা কি? এটা দেখো, ছবি তুলতে পারে, ইমেজ তুলতে পারে, মেঘের আড়ালে এবং অন্ধকারেও পৃথিবীর ছবিকে তুলতে পারে, দিনের বেলায় হাই রেজলিউশন থেকেও কিন্তু ছবি তুলতে পারে, দুটো সেন্সর একই সময়ে একই স্থানে নিখুঁত তথ্যকে প্রদান করে, দুটো সেন্সর একই সময়ে একই স্থানে নিখুঁত তথ্য প্রদান করে। এর ওজন কত? 190 কেজি। স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেট ক্যালিফোর্নিয়া থেকে উৎক্ষেপণ করা হয়েছে। তো অপটোসার স্যাটেলাইট এটা কোন কোম্পানি থেকে লঞ্চ করা হয়েছে? রাইট আনসার হচ্ছে গ্যালাক্সি আই। নেক্সট আমরা চলে আসি, between which two countries is the Sinbex 2 2026 military exercise being held? তো সিনবেক্স 2 2026 এই যে মিলিটারি এক্সারসাইজটা, এটা কোন দুটো দেশের মধ্যে হয়েছে? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও, কি হবে আমাদের রাইট অ্যান্সার? দেখো, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়া কম্বোডিয়া, ইন্ডিয়া কম্বোডিয়া। Between which two countries is the Sinbex 2 2026 military exercise being held? তো যে দুটো কান্ট্রির মধ্যে সিনবেক্স 2 2026 মিলিটারি এক্সারসাইজ হয়েছে, সেই দুটো কান্ট্রির নাম ইন্ডিয়া এবং কম্বোডিয়া, ইন্ডিয়া এবং কম্বোডিয়া। দেখো, ইন্ডিয়া এবং কম্বোডিয়া এই দুটো দেশের মধ্যে এই মহড়াটা হয়েছে। ঠিক আছে, যে মহড়াটা কোথায় হয়েছে? কম্বোডিয়ার কাম্পং স্পেউস প্রদেশে হয়েছে, এবং এখানে 120 জন ভারতীয় সেনা, 160 জন কম্বোডিয়ান রয়্যাল আর্মি ট্রুপস জয়েন করেছে। তো
রাইট আনসার কি হবে? 120 জন ভারতীয় সেনা এবং 160 জন কম্বোডিয়ান রয়্যাল আর্মি ট্রুপস জয়েন করেছে। এটা কত সময় ধরে এই মহড়াটা হয়েছে? এটা 2 সপ্তাহ ব্যাপী দ্বিপাক্ষিক সামরিক মহড়া হয়েছে। 2 সপ্তাহ ব্যাপী দ্বিপাক্ষিক সামরিক মহড়া, মানে প্রায় 14 দিন ধরে ইন্ডিয়া এবং কম্বোডিয়ার মধ্যে এই সিনব্যাক্স 2026 এই মহড়াটা হয়েছে। নেক্সট দেখো, প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও, কি হবে আমাদের রাইট অ্যান্সার? চাইল্ডহুড ডায়াবেটিস ন্যাশনাল ফ্রেমওয়ার্কের অধীনে প্রাথমিক সতর্কতা লক্ষণগুলির ক্ষেত্রে 4Ts বলতে কি বোঝায়?
একটু গুরুত্বপূর্ণ কাজের জন্য চলে গিয়েছিলাম, এক্সট্রিমলি সরি। দেখো এটা রাইট অ্যান্সার কি হবে আমাদের, টয়লেট ট্রাস্টি টায়ার থিনার, ঠিক আছে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো চাইল্ডহুড ডায়াবেটিস ন্যাশনাল ফ্রেমওয়ার্কের অধীনে প্রাথমিক সতর্কতা লক্ষণগুলির ক্ষেত্রে 4TS বলতে কি বোঝায়? তো 4TS বলতে বোঝায় টয়লেট ট্রাস্টি টায়ার থিনার, ঠিক আছে। অপশন বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার দেখো যদি কারো ডায়াবেটিস হয় তাহলে আমরা তার লক্ষণগুলো কিভাবে দেখলে বুঝতে পারবো যে তার ডায়াবেটিস হয়েছে। তো দেখো তার যদি অতিরিক্ত তৃষ্ণা পায়, তার প্রচন্ড যদি টায়ার্ড ফিল হয়, ক্লান্তি লাগে, দুর্বল লাগে, ঘন ঘন সে যদি টয়লেটে যায় এবং তার যদি কোনো কারণ ছাড়াই ওজন কমে যায়, তখনই আমরা বুঝতে পারবো যে তার কিন্তু ডায়াবেটিস হতে চলেছে। তো ডায়াবেটিস সম্পর্কে সতর্কতা বৃদ্ধি করার জন্য এই 4টে কারণকে ভালো করে দেখতে হয়। ওকে, নেক্সট দেখো 2026 সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যপাল সম্প্রতি যে রাজ্যের রাজ্য মন্ত্রিসভা ভেঙে দিয়েছে সেই রাজ্যের নাম কি? তো রাইট অ্যান্সার কি হবে, 2026 সালে বিধানসভা নির্বাচনের পর রাজ্যপাল সম্প্রতি যে রাজ্যের রাজ্য মন্ত্রিসভা ভেঙে দিয়েছে তার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। আমাদের বর্তমান রাজ্যপালের নাম কি? RN রবি, RN রবি। নেক্সট আমরা চলে আসি নবগঠিত ভারত মহাসাগর অঞ্চল প্রতিরক্ষা মন্ত্রীদের কনক্লেভের মূল উদ্দেশ্য কি? নবগঠিত ভারত মহাসাগর অঞ্চলে প্রতিরক্ষা মন্ত্রীদের কনক্লেভের মূল উদ্দেশ্য কি? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মেরিটাইম ডিপ্লোমেসি অ্যান্ড সিকিউরিটি, মেরিটাইম ডিপ্লোমেসি অ্যান্ড সিকিউরিটি। তো নবগঠিত ভারত মহাসাগর অঞ্চল প্রতিরক্ষা মন্ত্রীদের কনক্লেভের মূল উদ্দেশ্য হচ্ছে মেরিটাইম ডিপ্লোমেসি অ্যান্ড সিকিউরিটি, মেরিটাইম ডিপ্লোমেসি অ্যান্ড সিকিউরিটি। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নবগঠিত ভারত মহাসাগর অঞ্চল প্রতিরক্ষা মন্ত্রীদের কনক্লেভের মূল উদ্দেশ্য হচ্ছে মেরিটাইম ডিপ্লোমেসি অ্যান্ড সিকিউরিটি। নেক্সট আমরা চলে আসি, দেখো আমাদের 38টা দেশ এই যে ইন্ডিয়ান ওশেন রিজন মিটিং হয়েছে, সেই ইন্ডিয়ান ওশেন রিজিং এর মিটিং এর মধ্যে 38টা দেশ অংশগ্রহণ করেছিল। তার মধ্যে দক্ষিণ এশিয়া, পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্যের 38টি দেশ এই অঞ্চলের মধ্যে যুক্ত ছিল। বিশ্বের প্রায় 80% সমুদ্রবাহিত তেলের বাণিজ্য এই সামুদ্রিক পথ দিয়ে হয়েছে। বিশাল উপকূল রেখার কারণে ভারতকে এই অঞ্চলে নেট সিকিউরিটি প্রোভাইডার করা হয়েছে, কারণ ভারতবর্ষের যে দেখতে পাচ্ছ 3 দিকে জল, একদিকে আরব সাগর, একদিকে বঙ্গোপসাগর, আর একদম দক্ষিণ দিকে আমরা যদি দেখি ভারত মহাসাগর রয়েছে। তার জন্য ভারতকে কিন্তু এখানকার নেট সিকিউরিটি প্রোভাইডার ঘোষণা করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি, জ্যোতির্বিজ্ঞানীরা GWST ব্যবহার করে সম্প্রতি মিনি নেপচুন আবিষ্কার করেছে, যা একটি নক্ষত্রের খুব কাছাকাছি প্রদক্ষিণ করেছে। এটা কিসের কক্ষপথের ভেতরে অবস্থিত? রেড ডোয়ার্ফ, হট জুপিটার, সুপার আর্থ, পালসার। তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের হট জুপিটার। হট জুপিটার হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। জ্যোতির্বিজ্ঞানীরা GWST ব্যবহার করে সম্প্রতি মিনি নেপচুন আবিষ্কার করেছেন, যা একটি নক্ষত্রের খুব কাছাকাছি প্রদক্ষিণ করেছে। এটা কিসের কক্ষপথের ভেতরে অবস্থিত? হট জুপিটার। তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের হট জুপিটার। ওকে, নেক্সট আমরা চলে আসি, মার্কিন সামরিক বাহিনী কোন গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে সামুদ্রিক চলাচল সুরক্ষিত করতে অপারেশন প্রজেক্ট ফ্রিডম শুরু করেছে? তো অপারেশন প্রজেক্ট ফ্রিডম এটা শুরু করেছে কোন মার্কিন সামরিক বাহিনী? তো অপারেশন প্রজেক্ট ফ্রিডম এটা শুরু করেছে কোন মার্কিন সামরিক বাহিনী? তো যে মার্কিন সামরিক বাহিনী
সামুদ্রিক চলাচল সুরক্ষিত করতে অপারেশন প্রজেক্ট ফ্রিডম শুরু করেছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। স্ট্রেট অফ হরমুজ, হরমুজ প্রণালী। তো মার্কিন সামরিক বাহিনী যে গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে সামুদ্রিক চলাচল সুরক্ষিত করতে অপারেশন প্রজেক্ট ফ্রিডম শুরু করেছে তার নাম স্ট্রেট অফ হরমুজ। নেক্সট আমরা চলে আসি, দেখো মার্কিন সামরিক বাহিনী এই যে মার্কিন সামরিক বাহিনী এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ইরান এবং ইসরায়েলের মধ্যে বেশ কয়েকদিন থেকে যুদ্ধ চলছিল। এবার এই যে ইরানের পজিশনটা রয়েছে, যেখানে স্ট্রেট অফ হরমুজ রয়েছে, যেখান থেকে প্রচুর জাহাজ, বাণিজ্যিক জাহাজ চলাচল করে, সেইগুলো যাতে নিরাপদে চলাচল করতে পারে তার জন্য মার্কিন সামরিক বাহিনী এই অপারেশন প্রজেক্ট ফ্রিডমটাকে স্টার্ট করেছে। হ্যাঁ, এগুলো অবশ্যই পিডিএফ দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। নেক্সট দেখো, ব্রেইন কম্পিউটার ইন্টারফেস একটি সম্মেলন হয়েছে। এটি কোথায় হয়েছে? ব্রেইন কম্পিউটার ইন্টারফেসের যে সম্মেলন, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। ব্রেইন কম্পিউটার ইন্টারফেসের যে সম্মেলন, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? রাইট অ্যান্সার কি হবে? ব্রেইন কম্পিউটার ইন্টারফেসের যে সম্মেলন, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? হায়দ্রাবাদ, নিউ দিল্লি, মুম্বাই, চেন্নাই। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ব্রেইন কম্পিউটার ইন্টারফেসের যে সম্মেলন, এটা যেখানে অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে একদম নিউ দিল্লিতে। ঠিক আছে, তো দেখো এই ব্রেইন কম্পিউটার ইন্টারফেসে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা দেখো এআই কে কিভাবে আমরা ইউজ করে আরো বেটার সার্ভিস দিতে পারি, ঠিক আছে, সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে ব্রেইন কম্পিউটার ইন্টারফেসে। ঠিক আছে, তুমি যেটা ভাবছো সেই ভাবনাকে কেন্দ্র করে এআই কতটা নিখুঁতভাবে তোমার কাজটাকে করে দিতে পারছে, সেটার উপর কিন্তু আলোচনা করা হচ্ছে। এআই এর ওপর, এআই কে কিভাবে আরো দৈনন্দিন কাজে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসি। কোন ভারতীয় সাংবাদিকরা সচিত্র প্রতিবেদন এবং ভাষ্য বিভাগে 2026 সালে পুলিৎজার পুরস্কার জিতেছেন? তো রাইট অ্যান্সার কি হবে? আনন্দ আরকে এবং সুপর্ণা শর্মা। কোন ভারতীয় সাংবাদিকরা সচিত্র প্রতিবেদন ও ভাষ্য বিভাগে 2026 সালে পুলিৎজার পুরস্কার জিতেছেন? তো রাইট অ্যান্সার হচ্ছে আনন্দ আরকে এবং সুপর্ণা শর্মা। সুপর্ণা শর্মা এবং আনন্দ আরকে। কোন ভারতীয় সাংবাদিকরা সচিত্র প্রতিবেদন এবং ভাষ্য বিভাগে 2026 সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে? আনন্দ আরকে, সুপর্ণা শর্মা। এনারা দুজন পুলিৎজার পুরস্কার পেয়েছেন। পুলিৎজার পুরস্কার কি ক্ষেত্রে দেয়া হয়? এটা আমাদের বলতে পারো, এটা আমাদের দেয়া হয়ে থাকে সাংবাদিকতাতে। ঠিক আছে, সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পুলিৎজার পুরস্কার দেয়া হয়। স্যার আপনাকে পাঞ্জাবিতে খুব ভালো লাগছিল, আচ্ছা থ্যাংক ইউ। নেক্সট আমরা চলে আসি, কোন সংস্থা গ্লোবাল মিথেন ট্র্যাকার 2026 প্রতিবেদন প্রকাশ করেছে? তো যে সংস্থা গ্লোবাল মিথেন ট্র্যাকার 2026 প্রতিবেদন প্রকাশ করেছে, সেই সংস্থার নাম কি? সেই সংস্থার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল এনার্জি অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল এনার্জি অর্গানাইজেশন। তো হুইচ অর্গানাইজেশন হ্যাজ পাবলিশ দ্য গ্লোবাল মিথেন ট্র্যাকার 2026 রিপোর্ট? তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল এনার্জি অর্গানাইজেশন। নেক্সট আমরা চলে আসি, where was the ন্যাশনাল কনফারেন্স অন রেয়ার ডিজিজ 2026 held?
ন্যাশনাল কনফারেন্স অন রেয়ার ডিজিজ 2026 হেল্ড। তো বিরল রোগ বিষয়ক জাতীয় সম্মেলন 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? Where was the National Conference on Rare Disease 2026 held? হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, নিউ দিল্লি। তোমার প্রশ্নটা আরেকবার করে ফেলো, ঠিক আছে? দেখো, এই যে রেয়ার ডিজিজের উপর একটি ন্যাশনাল কনফারেন্স, এটা কোথায় হয়েছে? নিউ দিল্লিতে হয়েছে, ঠিক আছে? রেয়ার ডিজিজের উপর একটা ন্যাশনাল কনফারেন্স হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। নেক্সট দেখো, what is the name of the initiative approved by the Indian cabinet in May 2026 to boost Indians cotton sector? ইন্ডিয়ান্স যে কটন সেক্টর, সেই ইন্ডিয়ার কটন সেক্টরকে আরো ডেভেলপ করার জন্য মে মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত উদ্যোগটির নাম কি? তো ভারতের যে তুলা সেক্টর রয়েছে, সেই তুলা সেক্টরকে আরো উৎসাহিত করার জন্য 2026 সালের মে মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত উদ্যোগটির নাম কি? তো রাইট আনসার হচ্ছে কটন প্রোডাক্টিভিটি মিশন। স্যার, হরমুজ প্রণালীটা কি? এটাই ছিল আমার অ্যান্সার, কোশ্চেন। আচ্ছা, হরমুজ প্রণালী হচ্ছে, দেখো তোমরা নিশ্চয়ই জানো যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়েছিল। ইরানের ঠিক, এই যে ইরান দেশ, ইরানের ঠিক নিচেই আছে স্ট্রেট অফ হরমুজ। এখান থেকে কিন্তু প্রচুর যে বৈদেশিক জাহাজ, বাণিজ্যিক জাহাজ, সেটা অতিক্রম করে। তো এই হরমুজ প্রণালীতে যে সমস্ত বাণিজ্যিক জাহাজগুলো পাস করছিল, সেইগুলোকে ইরান বোম দিয়ে উড়িয়ে দিচ্ছিল। এতে সমস্ত দেশ আমেরিকার উপর চাপ দিচ্ছিল, কারণ আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছিল। তো এইখান থেকে যাতে সমস্ত যেগুলো বাণিজ্যিক জাহাজ, সেগুলো যাতে নিরাপদে বের হতে পারে, তার জন্য কিন্তু এই ধরনের একটি গুরুত্বপূর্ণ অপারেশন স্টার্ট করেছে মার্কিন সামরিক বাহিনী, অপারেশন প্রজেক্ট ফ্রিডম। নেক্সট আমরা চলে আসি, কোন রাজ্য সরকার কৃষির সঙ্গে পশুপালন সমন্বিত করে কৃষকদের আয় বাড়ানোর একটি কর্ম পরিকল্পনাকে অনুমোদন করেছে? যে রাজ্য সরকার কৃষির সঙ্গে পশুপালনকে সমন্বিত করে কৃষকদের আয় বাড়ানোর একটি কর্ম পরিকল্পনাকে অনুমোদন দিয়েছে, সেই রাজ্য সরকারের নাম কি? Which state government has approved an action plan to integrate animal husbandry with agriculture to increase the income of farmers? তো যে রাজ্য সরকার কৃষির সঙ্গে পশুপালনকে সমন্বিত করে কৃষকদের আয় বাড়ানোর একটি কর্ম পরিকল্পনাকে অনুমোদন করেছে, সেটার নাম কি? সেটার নাম গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। কালকে অর্ক বললো চ্যানেল ভর্তি। Which state government has approved an action plan to integrate animal husbandry with agriculture to increase the income of farmers? ফার্মারদের ইনকামকে বৃদ্ধি করার জন্য উত্তরপ্রদেশের সরকার, উত্তরপ্রদেশের রাজ্য সরকার কৃষির সঙ্গে পশুপালনকে সমন্বিত করে কৃষকদের আয় বাড়ানোর একটি কর্ম পরিকল্পনাকে অনুমোদন করেছে। নেক্সট আমরা চলে আসি, নিশার হলো ইসরো এবং কোন সংস্থার একটি যৌথ অভিযান? নিশার হচ্ছে ইসরো এবং কোন সংস্থার একটি যৌথ অভিযান? নিশার ইজ আ জয়েন্ট মিশন অফ ইসরো অ্যান্ড হুইচ অর্গানাইজেশন? তো রাইট আনসার কি হবে? নিশার হচ্ছে ইসরো এবং যে সংস্থার একটি যৌথ অভিযান, সেই অভিযানের নাম হচ্ছে নিশার হচ্ছে ইসরো এবং নাসার, এটা একটা যৌথ অভিযান। ভূ পর্যবেক্ষণকে কেন্দ্র করে নিশার হচ্ছে ইসরো এবং নাসার একটি যৌথ অভিযান। ইসরো হচ্ছে আমাদের ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, আর নাসা হচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। নেক্সট দেখো, which organization has launched the 1 meal a day with millets campaign? 1 meal a day with millet campaigns এটা চালু করেছে কোন প্রতিষ্ঠান? তো কোন প্রতিষ্ঠান 1 meal a day with millet campaign এটাকে চালু করেছে? তো রাইট আনসার কি হবে? IIMR হয়ে যাবে আমাদের রাইট আনসার, IIMR। তো 1 meal a day with millets এই যে ক্যাম্পেইনটা চালু করেছে, কোন অর্গানাইজেশন থেকে এই ক্যাম্পেইনটা চালু করেছে? এটা IIMR এর থেকে চালু করেছে, ঠিক আছে? Which organization has launched the 1 meal a day with millets campaign?
তো রাইট আনসার হয়ে যাচ্ছে IIMR। নেক্সট আমরা চলে আসি, সম্প্রতি সংবাদে আলোচিত স্লেভ আইল্যান্ড এটি কোন দেশে অবস্থিত? তো স্লেভ আইল্যান্ড এটা কোথায় অবস্থিত? ইউনাইটেড আরব এমিরেটসে অবস্থিত। ইউনাইটেড আরব এমিরেটসে অবস্থিত। তো রাইট আনসার কি হচ্ছে? অপশন সি হচ্ছে আমাদের রাইট আনসার। স্লেভ আইল্যান্ড এটা কোথায় অবস্থিত? ইউনাইটেড আরব এমিরেটস। নেক্সট আমরা চলে আসি, দিল্লি সরকারের ক্যাচ দ্য রেইন 2026 এই যে অভিযান, এটা চালু করা মাস্কটটির নাম কি? দিল্লি সরকারের ক্যাচ দ্য রেইন 2026 অভিযানের অধীনে চালু করা মাস্কটটির নাম কি? মাস্কটের নাম হচ্ছে নীরা। দিল্লি সরকারের ক্যাচ দ্য রেইন 2026 অভিযানের অধীনে চালু করা মাস্কটের নাম হচ্ছে নীরা। ঠিক আছে, দিল্লি সরকারের ক্যাচ দ্য রেইন 2026 অভিযানের অধীনে চালু করা মাস্কটের নাম হচ্ছে নীরা। দেখো, এই যে ক্যাচ দ্য রেইন 2026 এর যে ক্যাম্পেইনটা চালু করেছে দিল্লি গভর্নমেন্ট থেকে, বৃষ্টির জলকে সংরক্ষণ করা, বৃষ্টির জলকে সুরক্ষিত করা এবং ভূগর্ভস্থ জলের পরিমাণকে বৃদ্ধি করার জন্য এই ক্যাচ দ্য রেইন এই ক্যাম্পেইনটা চালু করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি, কে প্রথম পুরুষ হিসেবে টানা 5টি এটিপি মাস্টার্স 1000 এর শিরোপা জিতেছে? কে প্রথম পুরুষ হিসেবে টানা 5টি এটিপি মাস্টার্স 1000 এর শিরোপা জিতেছে? তো রাইট আনসার হচ্ছে জনিক সিনার। ঠিক আছে, জনিক সিনার। জনিক সিনার তিনি পরপর টানা 5 বার প্রথম পুরুষ হিসেবে এই এটিপি অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালের শিরোপা জিতেছে। নেক্সট আমরা চলে আসি, সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জলের নিচে বৃহত্তম জাতীয় পতাকা উত্তোলন করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে? সম্প্রতি যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জলের নিচে বৃহত্তম জাতীয় পতাকা উত্তোলন করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে? রাইট আনসার কি হবে আমাদের? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জলের নিচে বৃহত্তম জাতীয় পতাকা উত্তোলন করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছেন তার নাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, কোন সংস্থা ড্রোনের জন্য ভারতের প্রথম জার্মেনিয়াম মুক্ত থার্মাল ইমেজিং পেলট লিউমিরা E40150 তৈরি করেছে? তো যে সংস্থা ড্রোনের জন্য ভারতের প্রথম জার্মেনিয়াম মুক্ত থার্মাল ইমেজিং পেলট লিউমিরা E40150 এটা তৈরি করেছে তার নাম কি? তার নাম হচ্ছে ইওন স্পেস ল্যাবস। ইওন স্পেস ল্যাবস। ঠিক আছে, অপশন ডি হচ্ছে আমাদের রাইট আনসার, ইওন স্পেস ল্যাবস। তো যে সংস্থা ড্রোনের জন্য ভারতের প্রথম জার্মেনিয়াম মুক্ত থার্মাল ইমেজিং পেলট লিউমিরা E40150 তৈরি করেছে তার নাম ইওন স্পেস ল্যাবস। নেক্সট আমরা চলে আসি, ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট কোন প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হয়? ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট এটি যে প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট EGR যে প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটার নাম হচ্ছে RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট আমরা চলে আসি, টাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত? টাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ। দেখো, টাডোবা একটা উপজাতিদের দেবতার নাম, সেই উপজাতিদের দেবতার নামে নামকরণ করা হয়েছে টাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ। আমাদের দেশে মোট টাইগার রিজার্ভের সংখ্যা হচ্ছে 58টি। লাস্ট টাইগার রিজার্ভ মাধব টাইগার রিজার্ভ, এবং এই টাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ রিসেন্টলি খবরে এসেছে যেটি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত টাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ। নেক্সট আমরা চলে আসি, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ঋণ নিশ্চয়তা সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক সম্প্রতি অনুমোদিত প্রকল্পটির নাম কি? তো রাইট আনসার কি হবে আমাদের? ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম, এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম 5.0, স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম।
তো রাইট অ্যান্সার কি হবে? এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারেন্টি স্কিম 5.0, এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারেন্টি স্কিম 5.0। তো ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ঋণ নিশ্চয়তা প্রদান করার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক সম্প্রতি অনুমোদিত প্রকল্পটির নাম এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারেন্টি স্কিম 5.0। নেক্সট আমরা চলে আসি হান্টা ভাইরাস। এটা প্রধানত কোথায় ছড়িয়ে গেছে? এটা কিন্তু ব্যাপক পরিমাণে ছড়িয়ে গেছে হান্টা ভাইরাস। এটা ফ্লুয়ের মতো কিন্তু উপসর্গ দেখা দেয়, জ্বর হয়, কাশি হয়, শরীর দুর্বল থাকে। তো হান্টা ভাইরাস এটা ইঁদুর জাতীয় প্রাণী থেকে কিন্তু প্রবল পরিমাণে ছড়িয়ে গেছে, ইঁদুর জাতীয় প্রাণী থেকে প্রবল পরিমাণে ছড়িয়ে গেছে হান্টা ভাইরাস। নেক্সট আমরা চলে আসি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? তো ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এটি যে মন্ত্রণালয়ের অধীনে কাজ করে সেই মন্ত্রণালয়ের নাম কি? ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এটি আমাদের ভোক্তা বিষয়ক, খাদ্য এবং গণবন্টন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, ভোক্তা বিষয়ক, খাদ্য এবং গণবন্টন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। নেক্সট আমরা চলে আসি সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। আমাদের দেশে মোট 107টা ন্যাশনাল পার্ক আছে, ঠিক আছে, 107 ন্যাশনাল পার্ক রয়েছে। তো সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? কেরালা, কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র। তো সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান এটি অবস্থিত হচ্ছে আমাদের গুজরাট রাজ্যে। ভেরি গুড, গুজরাট রাজ্যে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক অবস্থিত। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক এটি যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের নাম হচ্ছে গুজরাট। হ্যাঁ হ্যাঁ, আজকে 4 PM এ যে ক্লাসটা হওয়ার সেটা কিন্তু হবে। এবার থেকে প্রতি শনিবার দিন 4 PM এ আমার একটা করে ক্লাস থাকবে। নেক্সট আমরা চলে আসি সম্প্রতি সংবাদে আলোচিত মায়ুন আগ্নেয়গিরি এটি কোন দেশে অবস্থিত? মায়ুন আগ্নেয়গিরি, তো মায়ুন ভলক্যানো এটা কোন দেশে অবস্থিত? মায়ুন ভলক্যানো এটি অবস্থিত হচ্ছে আমাদের ইন্দোনেশিয়া দেশে। আমরা ইন্দোনেশিয়া দেশে এই মায়ুন আগ্নেয়গিরিটিকে দেখতে পাই। তো যে আগ্নেয়গিরিটিকে আমরা দেখতে পাই সেটার নাম হচ্ছে মায়ুন আগ্নেয়গিরি। কোথায় দেখতে পাই? ইন্দোনেশিয়া দেশে দেখতে পাই। নেক্সট আমরা চলে আসি আন্তর্জাতিক দমকল কর্মী দিবস কবে আমরা পালন করে থাকি? অন হুইচ ডে ইজ ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে সেলিব্রেটেড এভরি ইয়ার? তো আন্তর্জাতিক দমকল কর্মী দিবস এটা আমরা কোথায় পালন করে থাকি? 4th মে পালন করে থাকি আন্তর্জাতিক দমকল কর্মী দিবস। তো আন্তর্জাতিক দমকল কর্মী দিবস এটা আমরা কোথায় পালন করি? এটা আমরা 4th মেতে পালন করি, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি সম্প্রতি সংবাদে আলোচিত উদয়ন দুর্গ এটি কোন রাজ্যে অবস্থিত? তো উদয়ন ফোর্ট কারেন্টলি ইন দ্য নিউজ, ইন হুইচ স্টেট ইজ দ্য উদয়ন ফোর্ট? কোথায় আমরা দেখতে পাই বা কোন রাজ্যে আমরা দেখতে পাই? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। উদয়ন ফোর্ট এটা কোন রাজ্যে দেখতে পাই? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। তো রাইট আনসার হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ রাজ্যে আমরা উদয়ন ফোর্টটাকে দেখতে পাই। উত্তরপ্রদেশ রাজ্যে উদয়ন ফোর্টকে আমরা দেখতে পাই। নেক্সট আমরা চলে আসি স্বামিত্মা প্রকল্প বা স্বামিত্মা স্কিম এটা লঞ্চ করেছে কোন মিনিস্ট্রি? স্বামিত্মা প্রকল্প এটা কোন মন্ত্রণালয় থেকে চালু করা হয়েছে? পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়। তো কৃষি, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়, পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। স্বামিত্মা স্কিম এটা লঞ্চ করেছে কোন মিনিস্ট্রি? তো রাইট আনসার হচ্ছে আমাদের পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়, ঠিক আছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় থেকে আমরা এই স্বামিত্মা স্কিমটাকে চালু করেছি। নেক্সট আমরা চলে আসি কোরোয়াই উপজাতি প্রধানত কোন দেশে দেখতে পাওয়া যায়? কোরোয়াই ট্রাইবস এটা আমরা কোন দেশে দেখতে পাই? কোরোয়াই ট্রাইবস এটা আমরা কোন দেশে দেখতে পাই? ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন। কোরোয়াই ট্রাইবস এটা আমরা কোন দেশে দেখতে পাই? কোরোয়াই ট্রাইবস এটা আমরা দেখতে পাই কোন দেশে? ইন্দোনেশিয়াতে দেখতে পাই কোরোয়াই ট্রাইবস এর মানুষজনকে, ঠিক আছে।
ইন্দোনেশিয়া দেশে আমরা কোরোয়াই ট্রাইবসের মানুষজনকে দেখতে পাই। এরা মূলত মাংস ভক্ষণ করে, মানুষের মাংস, তার জন্য কিন্তু খবরে এসেছে। নেক্সট আমরা চলে আসি ডাম্পে স্যাটেলাইট, এটি কোন দেশ দ্বারা নির্মাণ করা হয়েছে? ডাম্পে স্যাটেলাইট এটা কিন্তু নির্মাণ করেছে চীন। ঠিক আছে, ডাম্পে স্যাটেলাইট এটা নির্মাণ করেছে চীন। তো ডাম্পে স্যাটেলাইট এটা কোন দেশ নির্মাণ করেছে? চীন নির্মাণ করেছে। ডাম্পে স্যাটেলাইট এটা তৈরি করেছে চীন। নেক্সট দেখো, গিরনার বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? গিরনার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটি কোন দেশে অবস্থিত? কি হবে আমাদের রাইট অ্যান্সার? গিরনার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটি কোন দেশে অবস্থিত? তো রাইট অ্যান্সার হচ্ছে গুজরাট। গিরনার বন্যপ্রাণী অভয়ারণ্য, ইন হুইচ স্টেট ইজ দ্য গিরনার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি? তো গিরনার বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে অবস্থিত। গিরনার বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। নেক্সট দেখো, প্রজেক্ট দীপকের প্রধান উদ্দেশ্য কি? আমাদের যে বর্ডার রোডস অর্গানাইজেশন আছে, সেই বর্ডার রোডস অর্গানাইজেশনের অধীনে প্রজেক্ট দীপকটাকে চালু করা হয়েছিল। এটার মূল উদ্দেশ্য হচ্ছে কৌশলগতভাবে যেগুলো আমাদের সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেখানে সড়ক পরিকাঠামোকে উন্নত করা এবং সীমান্তবর্তী গ্রামগুলোতে সংযোগকে আরো বৃদ্ধি করা রোড তৈরির মাধ্যমে। আজকে দেখো আড্ডার এই যে 24/7 এর অ্যাপ রয়েছে, এখানে 4 PM এর সময় আমি তোমাদের একটা স্পেশাল ক্লাস নেব। ঠিক আছে, এই স্পেশাল ক্লাসে প্রত্যেকে তোমরা উপস্থিত থেকো যারা থাকতে পারবে। ঠিক আছে, ঠিক 4টের সময় হবে এই অ্যাপে। নেক্সট দেখো, আর আমরা দুটো কোশ্চেন করে নিই। সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জলের নিচে বৃহত্তম জাতীয় পতাকা উত্তোলন করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে? তো সম্প্রতি যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জলের নিচে বৃহত্তম জাতীয় পতাকাকে উত্তোলন করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে, সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? রাইট অ্যান্সার হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 60x40 এরকম একটি মিটারের জাতীয় পতাকাকে জলের নিচে উত্তোলন করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট আমরা চলে আসি, কোন বছর আমরা ওয়ার্ল্ড অ্যাজমা ডে পালন করে থাকি? ওয়ার্ল্ড অ্যাজমা ডে মানে বিশ্ব অ্যাজমা দিবস, এটা আমরা কোন দিন পালন করে থাকি? তো বিশ্ব অ্যাজমা দিবস এটা আমরা 7th মে পালন করে থাকি। কবে পালন করি? 7th মে। নেক্সট দেখো, 2026 সালে বালিকাতান যে মহড়া হয়েছে ফিলিপাইন এবং কোন দেশের মধ্যে এটি হয়েছে? এটা একটা যৌথ সামরিক মহড়া। তো রাইট অ্যান্সার হচ্ছে বালিকাতান, এই যে মহড়াটা এটা ফিলিপাইন্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো দেশের মধ্যে হয়েছে। ঠিক আছে, তো দেখো প্রতি শনিবার দিন দুপুর 12টার সময় আমার এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, আর প্রতি সানডেতে সকাল 10টার সময় আমার এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। তো এই দুটো ক্লাস কখনোই মিস করো না। এটা 5th মে হবে। আমরা একবার দেখে নিই ওয়ার্ল্ড অ্যাজমা দিবস, এটা একটু সেভেন্থ মে তো হওয়ার কথা, এটা হ্যাঁ 7th মেই হবে। ঠিক আছে, চলো দেখো, তো প্রত্যেকে আজকে 4টের ক্লাসে জয়েন করো। যদি ক্লাস ভালো লাগে প্রত্যেকে 5 স্টার রেটিং দিয়ে দিও। আর কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকালবেলা 10টার সময়। কালকে সকাল 9টার সময় আমি একটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নেব খুব স্পিডে, সেটা হচ্ছে আমাদের এসএসসি ব্যাংক চ্যানেলে, সেখানেও তোমরা যুক্ত থাকতে পারো। তো সবাই ভালো থেকো, টাটা বাই বাই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ওয়েবসাইট আছে সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর নিউজগুলো আপডেটগুলো নিয়ে নিও। আর আমাদের যে বই আছে কারেন্ট অ্যাফেয়ার্স এর জানুয়ারি থেকে মার্চের বই, এই বইটাকেও তোমরা প্রত্যেকে পারচেস করে নিও। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, থ্যাংক ইউ সবাইকে।